নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার অনুরাগের ছোঁয়ার আরেক নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ তো খুব রেগে গেছে দীপার উপরে, বলছে এই রেস্টুরেন্টের দরজা আপনার জন্য চিরকালের জন্য বন্ধ। দীপা বলে চারুর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল স্যার, আমার কিছু করার ছিল না, ওই জন্য আমি আটকে পড়েছিলাম। তখন সাক্ষ্যদীপ বলে বাহ, তাহলে তো হয়েই গেল। কি যেন নাম বললেন? চারু। তো তার জন্যই যখন আপনার আজকে এই অবস্থা, তাহলে তার বাড়িতে আপনার ঠিক একটা আশ্রয় হয়েই যাবে। দীপা খুব করে রিকোয়েস্ট করতে থাকে, স্যার প্লিজ স্যার, আপনি প্লিজ স্যার একটু শুনুন স্যার। তখন সাক্ষ্যদীপ একদম চিৎকার করে ওঠে, একদম গলা ফাটানো চিৎকার, যান এখান থেকে, গেট আউট। দীপা চমকে ওঠে, আর ওখানে উপস্থিত সমস্ত সেফরা ভেতরে চলে আসে যে কি হলো। বিক্রম এসে বলে, স্যার দিদিকে একটা সুযোগ দিন না স্যার, এবারে শেষবারের মতো। আর বাকিরাও তখন বলতে থাকে। সাক্ষ্যদীপ বলে, গুড টিম ওয়ার্ক, আপনাদের কোনো কিছু হলে ইনি এগিয়ে আসছেন, এনার কোনো কিছু হলে আপনারা সবাই এগিয়ে আসছেন, গুড টিম ওয়ার্ক। মিস নন্দা বলে, বিক্রম একা নয় স্যার, আমরাও। বাকি সেফরাও বলে, হ্যাঁ স্যার আমরাও। উনি এত রাত্রে কোথায় যাবেন স্যার, আপনি একবার তো ভাববেন। সাক্ষ্যদীপ বলে, আমার কিছু করার নেই, উনি এখান থেকে যাবেন। আর আপনাদের যদি মনে হয় তাহলে আপনারাও এখান থেকে যান। আপনাদেরকে আমি কেন বুঝতে যাব? আপনারা বুঝেছেন আমাকে? এখানে টাইমের কতটা ভ্যালু আপনারা জানেন না? যে এখানকার ডিসিপ্লিন মেনটেন করতে পারে না, তার এখানে থাকার কোনো অধিকার নেই। আর বিক্রম, তুমি তো ডেফিনেটলি যাবে, তাই তো? ওদিকে মাথা নাড়ায় দীপা চায় না তার জন্য তাদের কোনো সমস্যা হোক। মিস নন্দা বলে, স্যার চাকরিটা আমাদের খুব প্রয়োজন, আপনি তো ভালো করেই জানেন, কিন্তু তবু আমাদের কিছু করার নেই। এই অসহায় মেয়েটা কোথায় যাবে এত রাত্রে? প্লিজ আমাদের ভুল বুঝবেন না স্যার। তখন চিৎকার করে ওঠে আবারও সাক্ষ্যদীপ, আমি কি করব? আমি কি সবাইকে বোঝার ঠেকা নিয়ে বসে আছি? আমাকে কে বুঝছেন আপনারা? কেউ বুঝছেন? আমি ওসব কিছু জানি না, উনি এখান থেকে যাবেন, দ্যাটস ইট। আর শুনুন, 5 মিনিট সময় দিলাম আপনাকে, তার মধ্যে আপনি আপনার তর্পা গুছিয়ে এখান থেকে বেরিয়ে যান। ঢুকতে লেট করেছেন, বেরোতে যাতে লেট না হয়। দীপা তো কাঁদতে থাকে, বলেই সাক্ষ্যদীপ চলে যায়। দীপা তো চিন্তায় পড়ে যায়, কি করব আমি এখন, কোথায় যাব আমি? সাক্ষ্যদীপ বলে, আপনারা কি ওখানে দাঁড়িয়ে ওর চোখের জল মুছবেন নাকি? কাজ করুন। সবাই যে যার কাজে চলে যায়। ডাক্তার এদিকে ওষুধ দিয়ে দেয় সোনাকে, বলে ও এখন একটু ঘুমোবে। তখন সূর্য বলে যে কি হলো হঠাৎ করে, বলুন তো, আমি তো কিছু বুঝতেই পারলাম না। তখন ডাক্তার বলে যে আমার মনে হয় যে হঠাৎ করে ও একটা কিছু দেখেছে বা কিছু শুনেছে, তাতে করে অ্যাটাকটা হয়েছে এতগুলো বছর পর। ডক্টর সেনগুপ্ত, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল নাও। সূর্য বলে, কেয়ারফুল? এতগুলো বছর ধরে তো কেয়ারফুলই ছিলাম, তাই জন্য আমার বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে আমি এত দূরে মেয়েকে নিয়ে আছি, এত কেয়ারফুল থাকা সত্ত্বেও আমার অলিমা। তখন ডাক্তার বলে যে আমি বুঝতে পারছি আপনি অনেক কিছুই করেছেন, তবুও বলবো যে আরেকটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সূর্য বলে, থ্যাংক ইউ ডক্টর, আই উইল ট্রাই মাই বেস্ট। এরপরে চারু সূর্যকে প্রশ্ন করে যে ও কিসের জন্য এরকমটা করে, কি এমন মনে পড়ে, আর তোমরা সবকিছু ছেড়ে ছুড়ে কেনই বা চলে এসছো? সূর্যের তখন শোনার আগের কথাগুলো মনে পড়ে। সূর্য বলে, কাকে দেখে অলিমা এরকম রিয়াক্ট করলো? তখন চারু বলে, ওই ওর কিছু ফ্রেন্ডস আর এসজি। সূর্য বলে, কে এই এসজি? এই এসজিকে আমাকে জানতেই হবে। এদিকে দেখা যাচ্ছে দীপা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে, বলে আমি এখন কি করব, কোথায় যাব? এদিকে দীপার ফোনে তার মা ফোন করেছে, কি করব, ফোনটা কি ধরবো? মাকে তো এখন মিথ্যে কথাও বলতে পারবো না। এদিকে দীপা ফোন তুলছে না বলে তার মা খুব চিন্তা করছে। আবারও ফোন করেছে দীপাকে, দীপা বলে আবারও ফোন করেছে, ফোনটা না তুললে তো এবার চিন্তা করবে। দীপা বলে, হ্যাঁ মা বলো। বলে, আমি কি বলবো রে, তুই তো বলবি। আরে একবার আমি না ফোন করলে কি তুই একবারও ফোন করবি না মাটাকে রে? দীপা বলে, আসলে আমি খুব ব্যস্ত থাকি তো মা, এখানে কাজের খুব চাপ, তাই ফোন করতে পারি না। দীপার মা বুঝতে পারে যে তার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দীপা এটা সেটা বলে কাটানোর চেষ্টা করছে। দীপা বলে, আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো মা, আমি কালকে তোমাকে ফোন করি। তখন তার মা বলে যে পেটে ধরলে হয়তো বুঝতে পারতাম যে কি হয়েছে তোর, সৎ মা তো, তাই তোর মনটা ঠিক বুঝেও বুঝতে পারি না। দীপা বলে, আমারও কিছু ঠিক নেই, আর কোথায় যাব, সারা রাত কি করব কিচ্ছু জানি না। দীপার মা দীপাকে অনেক কিছু বলে তার মনটা ভালো করার চেষ্টা করে। এরপরে দীপাও বলে, হ্যাঁ মা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি, আমি ঠিক পরে ফোন করব, বলে ফোনটা রাখে। আর রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে, এখন আমি কি করব ঠাকুর, কোথায় যাব? ঠাকুরের কাছে আবারও প্রার্থনা করে, আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু মেয়েগুলোকে ভালো রেখো তুমি ঠাকুর। এদিকে সূর্য সমস্ত গিফটের প্যাকেটগুলো উঠিয়ে রাখছে, আর চারুকে জিজ্ঞাসা করছে, আমার সাথে তো বেশ ভালোই ফোনে কথা বলছিল, হঠাৎ করে কি হলো? চারু বলে, আমি জানি না, জানো তো, আমি কিচ্ছু জানি না, আমার শুধু মনে হচ্ছে আমি হয়তো কোথাও একটা ভুল করে ফেললাম। সূর্য বলে, দেখো চারু, কে ভুল করেছে কে ভুল করেনি আমি সেটা কিচ্ছু জানি না, আমি শুধু দেখতে পাচ্ছি আমার সবকিছু যেন আবার কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, আবার সবটা উলটপালট হয়ে যাবে। চারু বলে, আবার সবটা উলটপালট হয়ে যাবে মানে? সূর্য বলে, তুমি আমার থেকে অনেকবার জানতে চেয়েছো, কিন্তু আমি কোনোবার বলিনি, ভেবেছিলাম আমার জীবনের যা স্মৃতি যা অতীত সবটাই আমার নিজের মধ্যে থাকবে, কখনো কাউকে কিছু বলবো না। তুমি অনেক কিছু আমার অনেকবার জানতে চেয়েছো আমার থেকে, কিন্তু আমি বলিনি, কিন্তু আজকে আমি ডিসাইড করছি, আজকে তোমাকে আমি সবটা বলবো। সূর্য বলে, আমাদের জীবনে খুব সুন্দর একটা গল্প ছিল, যেমন রূপকথার গল্প হয়, গল্পে একটা রাজা, গল্পে একটা রানী,
জীবনটা খুব সুন্দর চলছিল। হঠাৎ আমার জীবনে একটা মেয়ে আসে, তারপর সবকিছু ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়, মিরাক্কেল ঘটে। তাকে আমি খুব ভালোবাসতাম, সেও আমায় খুব ভালোবাসতো। জীবনে একটা বড় প্রশ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছিল, জানো, ভালোবাসায় কোনটা আসল, রূপ না গুণ? আমি কিন্তু সবসময় গুণটাকেই বেছে নিয়েছিলাম। মানে আমি যার কথা বলছি তার গায়ের রংটা চাপা, ঠিক আমার অলিমায়ের যেরকম গায়ের রং। খুব ভালোবাসতাম ওকে আমি, ও বাসতো আমাকে, হয়তো বা আমার থেকেও বেশি। বলে কিন্তু সব রূপকথার মতো, আমাদের জীবনেও একদিন ঝড় উঠলো। চারু বলে ঝড় কেন? সূর্য বলে বলতে পারো সেটা আমার দোষেই হয়েছিল। সম্পর্কের প্রথম ভাঙনটা আমার দোষেই ধরে, আমার প্রথম ভুল, আমার অবিশ্বাস। সংসারটা পুরো ভেঙে আলাদা হয়ে যায়। আমাদের দুটো মেয়েও হয়, তারপর সোনা রূপা যমজ বোন একসাথে জন্মায়, কিন্তু আলাদা আলাদা জায়গায় বড় হয়। চারু বলে মানে? মানে রূপা মা ওর মায়ের কাছে আর সোনা মা আমার কাছে। তারপর জানো তো আমাদের সংসারটা আবার জোড়া লাগলো, আবার সবকিছু ঠিক হয়ে গেল, রূপকথার গল্পে যেরকম হয়। তারপর একদিন সবাই মিলে সেই বন্যার ইনসিডেন্টের কথাটা বলতে থাকে সূর্য। সেখানে যে তার বউ আর এক মেয়ে ভেসে গেছিল সেই সব কিছু বলে, আমার সোনামাই আমার অলিমা। তখন চারু বলে তার মানে অলি সোনা? হ্যাঁ চারু, সোনা থেকে অলি হয়ে ওঠার একটা লম্বা গল্প আছে, সেসব কথা না হয় তোমাকে পরে একদিন বলবো। আমি যাই, মেয়েটা কি করছে দেখে আসি। চারু বলে এসএস, তোমার মনে আছে কলকাতার ফ্লাইটে যখন আমরা প্রথম ফিরছিলাম, তখন আমাদের প্রথম দেখা, মানে কলকাতার ফ্লাইটে যখন ফিরছিলাম তখন আমাদের প্রথম দেখা, তোমার মনে আছে? সূর্য বলে হ্যাঁ, কি অদ্ভুতভাবে সিটগুলো পড়েছিল না, আগে পিছনে। চারু হাসে। চারু বলে অলি আমার পাশে আর তুমি একটু দূরে। সূর্য বলে তোমার মনে আছে তুমি অলিকে সারা রাস্তা বুকে জড়িয়ে এসেছিলে? চারু বলে মনে থাকবে না, সারা রাস্তা অলি তো আমার কোলেই মাথা রেখে ঘুমিয়েছিল, কি মায়ায় পড়ে গেছিলাম, সরাতে পারিনি ওকে। সূর্য বলে দেন, তারপরে আমাদের এই শহরে আসা। চারু বলে শুধু কি তাই, একই শহর একই বিল্ডিংয়ে আমাদের থাকতে আসা। চারু বলে কেমন, তারপর যেন একটা বাধা পড়ে গেলাম জানো, অলি আমাকে বলেছিল তুমি আমার মা হবে। চারু বলে আমি তখন একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ওর সহজ সরল কথাগুলো কেমন যেন আমাকে নাড়িয়ে দিল, আমাকে কেমন একটা আঁকড়ে ধরতে চাইলো। মা বলতো সব মেয়েদের মধ্যেই তো মা আছে। তখন তো বুঝিনি, তখন হেসেছিলাম, কিন্তু যেদিন অলি আমায় জড়িয়ে ধরলো, আমায় আঁকড়ে ধরলো, সেদিন আমি বুঝেছিলাম যে মা হওয়া কাকে বলে। আমিও একজন মা, আমি অলির মা, আর আমি জানি আমি অলিকে আগলে রাখতে পারবো। আর তোমার তো কোনো তুলনাই হয় না, আমি জানি তুমি এত ভালো মানুষ, তুমিও আমাকে ঠিক আগলে রাখতে পারবে। এটা শুনে সূর্যের মোটেও ভালো লাগে না, কেমন করতে থাকে সূর্য। বারবার করে সূর্যের দীপার কথা মনে হয়। সূর্য বলে ওঠে না। চারু বলে কি তুমি পারবে না আমাকে আগলে রাখতে? তখন সূর্য বলে আমি পারিনি কাউকে আগলে রাখতে, আমি পারিনি। কারণ সেই বন্যা সিচুয়েশনে যে তার হাত থেকে রূপা আর দীপা ছুটে গেছিলো, সেটা তার বারবার মনে পড়ে। বলে আমি আমার ছোট্ট রূপা মা, আমি আমার মেয়েটাকে আগলে রাখতে পারিনি, আমি খুব শক্ত করে ওর হাতটা ধরেছিলাম, আমি পারিনি। যেন বন্যার সময় সোনা আমার এখানে ছিল, আমি খুব শক্ত করে ধরে রেখেছিলাম ওকে, আর এই হাতে আমার রূপা মা ছিল। ওদের মা নিজের লাইফটা স্যাক্রিফাইস করে দিল, ছেড়ে দিল, কিন্তু আমি রূপা মাকে ছাড়তে চাইনি, আমি শক্ত করে ধরে রেখেছিলাম। কিন্তু হাউমাউ করে কাঁদতে থাকে সূর্য। বলে যে আমি এত শক্ত করে ধরে রেখেছিলাম যে আর জলের তর এত বেশি ছিল যে আমি আর পারিনি, হাতটা ছুটে গেল। কাঁদতে কাঁদতে বসে পড়ে সূর্য। বলে আমি পারিনি, আমার রূপা মাটাকে আমি বাঁচাতে পারিনি, ওর ভালোবাসা ওর বিশ্বাস আমি অপদার্থ, আমি ওর মান রাখতে পারিনি। সবাই বলে ও নাকি আর নেই, এটা আবার কখনো হয় নাকি? আমি জানি আমার রূপা মা আছে, কোথাও একটা আছে, একদিন ঠিক আমার কোলে ফিরে আসবে। আমি যখন ভাবি ওদের মায়ের কথা, তখন আমার বুকটা ফেটে যায়, আমার দম আটকে আসে, আমি আর থাকতে পারি না। কিন্তু আমি যা করছি শুধুমাত্র আমার অলিমাকে বাঁচানোর জন্য করছি। আমি জানি না, আমি অনেক খুঁজেছি ওদেরকে, ওরা কোথায় আমি কিচ্ছু জানি না, পাইনি, ওদেরকে কোথাও পাইনি। এসব কার জন্য হয়েছে জানো? এগুলোর জন্য শুধুমাত্র আমি দায়ী, ডক্টর সূর্য সেনগুপ্ত। বলে এদিকে লাথি মেরে চেয়ার ফেলে দিচ্ছে। সূর্য নিজেকে কন্ট্রোল করতে পারছে না। বলে আমি পারলাম না আমার রূপা মাকে বাঁচাতে, আমি পারিনি, আমি হাত ধরে রাখতে পারিনি আমার রূপা মায়ের। বলে হাউমাউ করে কাঁদতে থাকে সূর্য। সূর্যকে কাঁদতে দেখে চারুও কাঁদতে থাকে। এদিকে দীপা রাস্তায় একটা বসার সিটে বসে। বলে যে আশেপাশে তো লোকও নেই, এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি, রাতে একটা থাকার ব্যবস্থা করলে হতো। এত রাতে আমি এখানে কোথায় থাকার জায়গা পাবো? এই শহরে আমার থাকার কোনো ব্যবস্থা নেই, বরঞ্চ কাল সকালে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দীপা বলে আজ রাতে বরং এখানেই আমি। তখন বেঞ্চের মধ্যে শুয়ে পড়ে দীপা। সূর্য বলে সেদিন রাতে আমি যদি সোনাকে নিয়ে একটা বড় ডিসিশন না নিতাম, তাহলে ও আমাকে ছেড়ে চলে যেত। ও মনে করে ওর জীবনে নাকি সব থেকে বড় থ্রেট ওর মা। ও নাকি মনে করে যে ওর মাই নাকি ওর সব থেকে বড় শত্রু, ওর মা নাকি ওর ভালো চায় না। চারু এই সমস্ত কথা শুনে অবাক হয়, চুপ করে দাঁড়িয়ে শোনে সব কথা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।